ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের যে টানাপোড়েন তৈরি হয়েছে, আপনারা বলছেন সবসময় যে পতিত যে স্বৈরাচার তাকে ফিরিয়ে আনার জন্য ভারতের এই প্রচেষ্টা কেন হবে, বা ভারত কেনই বা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করবে? যে বাংলাদেশের জনগণের যদি সঙ্গে তারা সম্পর্ক তৈরি করতে চায়, সেক্ষেত্রে কেন বিকল্প চিন্তা তাদের মাথায় আসছে না? স্বপ্নভঙ্গ, ছন্দপতন, এই যে ভারত রাষ্ট্র এবং তাদের যে এখানকার মানে লেসপেন্সার বলেন না, যাই বলেন, বা তাদের এই দাস যারা ছিল, তাদের কখনো কল্পনায় আসে নাই যে আগস্টে এই বিপ্লব বাংলাদেশে হয়ে যাবে। তারা একটা চিরস্থায়ী বন্দোবস্ত এখানে চিন্তা করেছিল। হ্যাঁ, আমরা দেখেছি, খবরেও দেখেছি যে ভারতীয় কূটনীতিক বা ভারতীয় গোয়েন্দা কোনো প্রতিবেদনে এরকম চিন্তাও করা হয় নাই যে হাসিনার এইরকম একটা পরিণতি বা পতন হয়ে যাবে, বাংলাদেশে এইরকম জাগরণ হবে। সেদিনে তাদের কূটনৈতিক ব্যর্থতা ছিল। এখন ধরেন মানুষে মানুষে বিভেদ হইতে পারে, হয় যুগে যুগে কালে কালে, রাজনৈতিক দলও বিভিন্ন সময় নানান ধরনের কথাবার্তা দাবি বলতে পারে, কিন্তু রাষ্ট্রের কি ভূমিকা, সরকারের কি ভূমিকা, পার্থক্য থাকে না? এই যে দেখেন এখানে যাই ঘটছে, ওই যে প্রফেসর এই শিবলি ইসলাম যেটা বললেন যে আমাদের কি দায়িত্ব, ওই যে ভারতীয় অ্যাম্বাসেডার বলা হয় তাদের একটা সার্বভৌমত্বের অংশ, হ্যাঁ, সেখানে আক্রমণ আনে দেশকে আক্রমণ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। একটা উত্তপ্ত পরিস্থিতি তো চলছে, সকলেই জানে। হ্যাঁ, দিল্লিও এটা নিয়ে ওয়াকিবহাল, কনসার্ন বা ওয়াকিবহাল। তো এখানে 2-3টা মিশন আছে আমাদের, কলকাতা আছে, আগরতলায় আছে, দিল্লিতে আছে। তা এই মিশনের নিরাপত্তা নিশ্চিত কে করবে? করার দায়িত্ব তার ছিল না, সরকারের ছিল না। তাহলে কি তাদের ওই যে কি বলে যে মানে উপর দিয়ে পানি ঢালা আর নিচ দিয়ে শেকড় কাটা, এরকম বিষয় যে হোক না একটু আক্রমণ, হ্যাঁ, বা ওই যে স্যার আমি খারাইয়ে যাবো, আপনি আমারে বসাইয়ে দিবেন, তোরা আক্রমণ করবি, আমরা একটু তামসা দেখবো। বিষয়টা তো তাই হয়েছে, একটা মিশনের উপর হামলা। এটা তো মানে জেনেভা কনভেনশন বলেন বা কূটনীতিক শিষ্টাচার বলেন বা সনদ বলেন, সব কিছুরই বরখেলাপ। এটা তো এখন তারা যে ভূমিকা অবতীর্ণ হয়েছে, এটা তো কিন্তু একটা মানে ওপেন সিক্রেট আগ্রাসী ভূমিকা। হ্যাঁ, খুললাম একটা অবস্থা, কোনো বাতাবরণ নাই। এর কারণ যে তাদের যে এখানে একটা দাস সরকার ছিল, হ্যাঁ, কৃতদাস সরকার ছিল, তাদের ছন্দপতন হয়েছে, তাদের অবস্থার পরিবর্তন হয়েছে, বাংলাদেশের মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলেছে, দুনিয়ার কেউ আশ্রয় দেয় না, আবার ওখানে আশ্রয় দিতে হবে। কি কারণে? ওখান থেকে তো প্রতিবাদ। ঝাড়খণ্ডের প্রধানমন্ত্রী বলছেন যে কি কারণে হাসিনাকে এখানে আশ্রয় দেওয়া হচ্ছে। বাংলাদেশের মানুষের সাথে তো ভারতের মানুষের কোনো শত্রুতা নাই, কিসের শত্রুতা? হ্যাঁ, সেইখানে আপনি দেখেন একটা গরুর মাংস যেখানে পাইলে পিঠে মানুষ মারে 6 জন, হ্যাঁ, অথচ আমার এখানে একজন মানুষ মারা গেছে, হ্যাঁ, এবং এটা মানুষ জানে যে আক্রমণটা আসছে একটা ধর্মীয় সংগঠনের কর্মীর দ্বারা। তো ভারতে যদি এই ঘটনা ঘটতে হতে পারতো, আপনি বলেন, তো আমরা আর কত ধৈর্যের বাদ বলবো? সেই জন্য উনি যেটা বলছেন যে কিউবার যে ঐক্যের শক্তি, তারা যদি ভাবে যে বাংলাদেশকে তারা আক্রমণ করবে, বাংলাদেশকে তারা অস্থিতিশীল করবে, এটা তারা বোকার স্বর্গে বাস করছে। পৃথিবী এখন ওই জায়গায় নাই। বাংলাদেশের 5 কোটি 6 কোটি তরুণ যুবক, এরা দেশপ্রেমের প্রশ্নে, এটা একটা আফিমের মতো, আপনি মনে রাখবেন, দেশপ্রেমের প্রশ্নে বুকে মাইন বাঁধতে পারবে। এত সহজ না ওনারা যেটা ভেবেছেন, ফাফড় দিয়া আর হুমকার দিয়া ওই তাদের পদানত করে রাখবেন, ওই দিন আর বাংলাদেশে নাই। ওনারা আমাদের কি বলে, আপনি খবরের কাগজ দেখেন না, পশ্চিমবঙ্গের হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে, অনেকের খাবার পেটে খাবার নাই, হ্যাঁ, মানে মাতম তুলতেছে, অথচ ওই যে নিজের নাক কাটে পরের যাত্রা কিভাবে ভঙ্গ করবে। ভালো তো, আমাদের জন্য খুবই ভালো। কারণে অকারণে দিল্লি কলকাতা যায় বাজার করতে হবে, এটা করতে হবে, বেড়াইতে হবে, মিলিয়ন মিলিয়ন টাকা আমাদের এখান থেকে ফরেন রেমিটেন্স চলে যাইতেছিল। কি কি অসুবিধা? হ্যাঁ, চিকিৎসার জন্য ভিসা দিবেন না, না দেন, আমরাও বন্ধ করে দেবো এখানে এমবেসি টেম্বেসি। কি দরকার রে ভাই, আমার ওখানে যাইতেই হবে, এমন কি ওখানে আছে? হ্যাঁ, তারা কি ওখানে স্বর্গ বানাইছে? ওখানে মানুষের নিরাপত্তা আছে, ওখানে জীবন মানের উন্নতি আছে। এখনো পায়খানা করে রাস্তার মধ্যে দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে, বাথরুম করতে পারে নাই। তারা আমাদের জ্ঞান বিজ্ঞান শিখায়, তারা আমাদের হুমকি দেয়। হুমকি বাংলাদেশের মানুষ মেনে নিবে? অনেক কিছুতে তো আমরা আমাদের তাদের চাইতে আমরা আগানো আছি। হ্যাঁ, এটা সহ্য হয় না, এই হচ্ছে মূল কথা। এবং ওই যে জি হুজুর মার্কা, হুজুরের মতো অমৎকার এরকম সরকার হইতে হবে, চাহিবার আগে দিয়া বাধ্য থাকিব। ভারতকে যা দিয়েছি ভারত চিরজীবন মনে রাখবে, বিনিময়ে পাইব ফেরানির লাশ, বিনিময়ে পারবো এখানে মানুষের ভোটের অধিকার লুণ্ঠন। এই দিন আর নাই, সেগুলো আর চলবে না। ওই ভয় দেখায় কোনো লাভ নাই। ওনারা দেখেন এই যে ইসকন, আমরা যুগে যুগে কালে কালে ছোটবেলা আমরা হিন্দু মুসলমান কিসের জাতিভেদ প্রথা, একসাথে বড় হয়েছি, একসাথে খেলেছি, একসাথে স্কুলে গিয়েছি, ধর্মীয় উৎসব আচার অনুষ্ঠান করেছি। কোনোদিন তো ইসকনের প্রয়োজন হয় নাই। হঠাৎ করে তাদের এই বারবারন্ত কি কারণে? আবার আপনি খেয়াল করবেন, এটা আতঙ্কের ব্যাপার। রংপুর আর চট্টগ্রাম, হ্যাঁ,
মানে ইসকনের নাম দিয়ে যদি তারা এখানে অন্তর্ঘাতমূলক কাজ করে, বিভেদ বিভ্রান্তি সার্বভৌমত্ব বিরোধী কাজ করে, ষড়যন্ত্র করে, সেটা কিন্তু দুঃখজনক। হ্যাঁ, সীমারও সহ্যেরও একটা সীমা আছে। চট্টগ্রামে তাদের 7 সিস্টার্সের অংশ এরকমও বলবার অধ্যত্ত মানে কেউ কেউ দেখাচ্ছে। হ্যাঁ, কত বড় দুঃসাহস। আবার রংপুর, এখানে চিকেন নেক, তাদের ওই উত্তর পশ্চিমাঞ্চলের সাথে তাদের যোগাযোগের বাধা, এই দুটা দেশ টার্গেট করছে। এটা বিশেষজ্ঞরা বলছেন এটা আতঙ্কের ব্যাপার। সেই জন্যে আমাদের এই জাতীয় ঐক্য আজকে খুব প্রয়োজন ছিল। এই জাতীয় ঐক্যের একটা বিরাট শক্তি আছে, এই শক্তিকে আপনি উপেক্ষা করতে পারবেন না। তবে বাংলাদেশের মানুষকে আমি স্যালুট জানাই, সমস্ত রাজনৈতিক দলকে স্যালুট জানাই যে তারা ভারতীয় উস্কানির ফাঁদে পা দিচ্ছেন না। আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই প্রশ্নে, জাতির প্রশ্নে, দেশের প্রশ্নে আজকে ঐক্যবদ্ধ হয়েছে। সেই জন্যে আমাদের বিশ্ব বিবেক আছে, আমাদের দেশের মানুষ জাগ্রত আছে। কাউকে উস্কানি দিয়ে, কাউকে ফাঁদে দিয়ে ওই তাদের পতিত শক্তি, তাদের ভিত্তদেরকে আবার এখানে প্রতিষ্ঠাতা করবার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়িত আমরা আরেকটা বিষয় যে সম্মিলিতভাবে যে অপপ্রচার বিরোধী যে ঐক্য হওয়ার প্রয়োজন ছিল, সম্মিলিতভাবে যে জবাব দেওয়ার দরকার ছিল। আপনি জানেন যে অনেক বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমরা অনেককেই অনেক সময় দেখেছি, কিন্তু সেই সব জায়গা থেকে কণ্ঠস্বর সেইভাবে উচ্চকিত হচ্ছে কিনা? হ্যাঁ, গাদ্দার বেঈমান তো এখানেও আছে, সব জায়গায় সব সময় যুগে যুগে কালে কালে ছিল। ওই যে মৌলানা ভাসানী একবার বলেছেন না, যে পিণ্ডির জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করবার জন্য না। সেই দাসসুলভ মনোভাব, মাথা ব্যথা বিক্রি, এরকম মানুষ তো আছে। হ্যাঁ, খাবে এখানে, কুলি ফেলবে ঢাকায়। আমরা ছোটবেলা থেকে স্লোগান দিচ্ছি যে রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, দিল্লি মস্কের দানানেলা, নৈনিতালের দালালেরা। সেই স্লোগানের সময় তো আবার আসছে। হ্যাঁ, আবার দিতে হবে। জিয়াউর রহমান একবার বলেছিলেন, কাজী জাফর আহমেদের বইয়ে আছে, যে শোনেন, মুক্তিযুদ্ধ আমরা স্বাধীন হব ঠিক আছে, কিন্তু মনে রাখবেন যুদ্ধ কিন্তু শেষ হয় নাই, আর একটা যুদ্ধের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে, সার্বভৌমত্বের প্রশ্নে। তো সেই যুদ্ধ তো আমাদের শুরু হয়েছে, এবং এই যুদ্ধের শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষ নিরস্ত হবে না। আপনি মনে রাখবেন, আপনাদেরকে দাবায় রাখবার শক্তি কারো নাই। হ্যাঁ, এবং সেই ঐক্য 1 সেকেন্ড লাগে না ঐক্য হইতে। আপনি দেখছেন আমরা এই মাঝখানে অনেক রকমের বিভেদ বিভ্রান্তি, এই বৈষম্য বিদ্বেষ, ছাত্র, বিএনপি, জামাত, এই সেই সরকার, অনেক ধরনের ব্যাপার ছিল। একদিক দিয়ে আমাদের উপকার করেছে তারা। হ্যাঁ, একটু খোঁচা দিয়ে মৌচাকে ঢিলের মতো খোঁচা দিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ করবার সুযোগ হয়ে দিয়েছে। এই ঐক্যের প্রয়োজন ছিল। এই ঐক্য ছাড়া আমাদেরকে বিভেদ বিভ্রান্তিতে ডুবিয়ে রেখে স্বার্থ হাসিল করে ব্রিটিশদের মতো জাতিভেদ প্রথা তৈরি করা, হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ, ডিভাইড অ্যান্ড রোল যে শাসন, সেই দিন আর নাই। বাংলাদেশের মানুষ অনেক সচেতন, অনেক বুঝছে। আমাদের তরুণেরা জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে, সভ্যতায় সারা দুনিয়ার সাথে কানেক্টেড। সুতরাং আমাদের এখানে আর কিচ্ছু লাগবে না, আমাদের জাতীয় ঐক্য লাগবে, সুশাসন লাগবে। তাহলেই আমরা মানে মর্যাদায়, সম্মানে, অর্থনীতিতে, জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে আমরা পৃথিবীর নেতৃত্ব দিতে পারবো। আমাদের যা নাই আছে, পৃথিবীর অনেক দেশের তা নাই। আপনি মনে রাখবেন, আমাদের যে এই যে এক মানে তারুণ্যের যে শক্তি পৃথিবীর অনেক দেশে নাই। হ্যাঁ, এই তরুণদের একটা শক্তি আছে, উদ্ভাবনী শক্তি। এদেরকে আপনি কাজে লাগাবেন, এদের ইতিবাচক কাজে লাগান, এদেরকে জ্ঞানে, বিজ্ঞানে, শিক্ষায়, প্রযুক্তিতে শিক্ষিত করে দেন। আপনি দেখবেন যে 10 বছরের মধ্যে আপনার অবস্থান করছে। অপপ্রচার বিরোধী যে ঐক্য প্রয়োজন, সেটি রাজনৈতিকভাবে যেমন হয়েছে, সামাজিকভাবেও দরকার, সাংস্কৃতিকভাবেও দরকার, আন্তর্জাতিকভাবেও দরকার। আন্তর্জাতিক যে আপনি জানেন যে ভারতীয় মিডিয়ার যে প্রোপাগান্ডার যে প্রভাব পড়েছে, সেখানে কিন্তু আমাদের ভূমিকা একেবারেই বলতে বিগত দিনে ভারত এখানে একটা কলোনিয়াল মানসিকতা নিয়ে এই তাদের যে স্বপ্নভঙ্গ হইল, এবং তার চেয়ে বেশি তারা উপভোগ করেছে, এনজয় করেছে আর কি। বাংলাদেশ যখন যেভাবে চেয়েছে, 5 লক্ষ টন পেঁয়াজ আমাদের প্রয়োজন। হ্যাঁ, আমাদের উৎপাদন আছে কিন্তু 35 লক্ষ, আমাদের 36 লক্ষ টন, আমাদের প্রয়োজনও 34-35 লক্ষ টন, কিন্তু আমরা এটা মেনটেন করতে পারি না। সেই জন্য আমাদের 4-5 লক্ষ টন পেঁয়াজ আমদানি করতে হয়, ঘাটতি থাকে। কিন্তু এই পেঁয়াজ তার আমরা ফ্রি আমদানি করি না, এর জন্য আমরা বৈদেশিক মুদ্রা ব্যয় করি। 5 লক্ষ টন পেঁয়াজ না হইলো তাতে কি এমন সমস্যা, বুঝেন নাই? তো আমার বক্তব্য যেটা, কূটনীতিক প্রফেসর শিবলি ইসলাম যেটা বললেন, যে আমাদের পররাষ্ট্রনীতি এবং আমাদের নিরাপত্তা, আমাদের কূটনীতি সব কিছু ভারত নির্ভর করে ফেলা হয়েছিল। অথচ আমাদের সামরিক বাহিনীর স্পিরিটই ছিল যে ভারতকে কীভাবে ফেস করব, সেই ধরনের তাদের ট্রেনিং, আদর্শ বা মোটিভেশন, সেটা ছিল। বিগত দিনে সেই জায়গা থেকে আমরা অনেক সরে গেছিলাম, সব কিছু মানে এমনভাবে এক করে ফেলেছিলাম, ওই গ্রাম অঞ্চলে যেটা বলে যে শেয়ালের কাছে মুরগি দেওয়া, বর্গা দেওয়ার মতো একটা বাস্তবতায় আমরা পৌঁছে গেছিলাম। হ্যাঁ, বাপেরও বাপ থাকে, সব কিছু শক্তির উপরেও মহাশক্তি আছে। হ্যাঁ, তার উপরেও শক্তি আছে। সেই জন্য ভারত যদি নিজেদেরকে অপ্রতিদ্বন্দ্বী মনে করে, বিষয়টা না। বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক একটা গুরুত্ব আছে, এখানে বে অফ বেঙ্গলের অনেকগুলো ইস্যু আছে, এখানে বার্মা অ্যাক্ট আছে মার্কিনীদের, হ্যাঁ, তারপর এখানে চাইনিজদের ইনভেস্টমেন্টের অনেক ব্যাপার আছে। সামগ্রিক বিষয় নিয়ে আপনি যদি বাংলাদেশকে শুধু দুর্বল মনে করেন আর বাংলাদেশকে অসহায় মনে করেন, একলা মনে করেন, বিষয়টা ওরকম না। সেজন্য আমাদের জাতীয় ঐক্যের প্রয়োজন ছিল। হ্যাঁ, আমাদের কি বলে, এই ঐক্যকে সংহত করবার প্রয়োজন ছিল, সেটা হয়েছে।
এখন আমরা কৌশলগতভাবে এই ভূ রাজনীতি আমাদের ঠিক করবার প্রয়োজন আছে, কূটনৈতিক বাস্তবতা, নিরাপত্তা এইগুলো ঠিক করবার নিশ্চয়ই এগুলো আমাদের সরকার চিন্তা করছে। এবং তার চাইতে বড় প্রয়োজন হলো, দেখেন বারবার বলা হয়েছিল যে কী কারণে নির্বাচন, হ্যাঁ আজকেও কিন্তু প্রশ্নগুলো এসছে যে আপনি যদি নির্বাচনী একটা ডামাডোল বা রূপরেখা সামনে দেন তাহলে কিন্তু অনেকগুলো সমস্যা এর সাথে বিলীন হয়ে যায়, মিলে যায়। হ্যাঁ, এই ধরনের সরকারের হয় কি, অনির্বাচিত সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট এদের তো কোনো আসলে রাজনৈতিক শক্তি পিছনে থাকে না, যেই কারণে নানান ধরনের সংঘাত সহিংসতা বা নানা ধরনের বিষয়ে ডালপালা মেলবার সুযোগ থাকে, ম্যান্ডেট থাকে না, এবং এদের অভিজ্ঞতাও কম বা দৃঢ়তাও কম। এদের মধ্যে এমন একটা সরকার যে এখানে বয়সী কম আছে, আবার অতি বয়সী মানুষ আছে, নানান শ্রেণী, এদের টিমওয়ার্কও খুব দুর্বল, সঙ্গত কারণেই হয়ে থাকে। যত দ্রুত আপনি নির্বাচন দিবেন বা নির্বাচনের আবহ তৈরি করবেন ততই কিন্তু আপনার এইসব সংকট আস্তে আস্তে দূরীভূত হবে, যত তাড়াতাড়ি করবেন। সেই জন্যে আপনি জাতীয় ঐক্যমত করবেন, সংস্কার করবেন, সব করবেন, কিন্তু এর সাথে তো নির্বাচন বা গণতন্ত্র বৈরিতা নাই। হ্যাঁ, একই সাথে কিন্তু এই কাজগুলো চলতে পারে বা চলবার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। দ্রুততার সাথে নির্বাচিত সরকারের শক্তি আর অনির্বাচিত ইন্টারিম গভর্নমেন্টের শক্তি এক না। আজকের আলোচনায় শুধুমাত্র ভারতের এই ইস্যুতেই কিন্তু পরামর্শ চাওয়া হয়েছিল, কিন্তু তারপরেও রাজনৈতিক দলগুলো নির্বাচন, রোডম্যাপ, সংস্কার এর বিষয়গুলো সামনে এনেছেন। কোনো কিছু বাদ দেওয়া ঠিক হবে না, কোনো কিছুই বাদ দেওয়া ঠিক হবে না, ওইটাও প্রায়োরিটি। আপনি দেখেছেন না, আমাদের মধ্যে বিরোধ বৈরিতা ছিল, আবার আমরা ঐক্যবদ্ধ হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা সমালোচনা করব, আমরা কি বলবো, মানে না মতানৈক্য হবে, নানান ধরনের মত হবে, আবার আমরা দেশের প্রশ্নে, মানুষের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে আমরা এক হয়ে যাব। এটার একটা সৌন্দর্য, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এবং এটা আরও একটা সুফলও আছে নিশ্চয়ই। তো আমি মনে করি চূড়ান্ত যে বক্তব্য, ফাইনাল যে বক্তব্য, ঠিক আছে, আমরা ভারত বিরোধী যে অবস্থান নিয়েছি, আমি মনে করি যে আমাদের অবস্থান এখন, সরকারের অবস্থান দৃঢ় আছে, মানুষের অবস্থানও মানে খুব চমৎকার। হ্যাঁ, রাজনৈতিক দলও চমৎকার ভূমিকা পালন করছে। এখন আপনি যত দ্রুততম সময়ে আপনি গণতন্ত্রের পথে হাঁটবেন, নির্বাচনের পথে হাঁটবেন, আমি মনে করি যে সমস্যা পথ ততই সহজ হবে বলে আমার ধারণা।